ওয়েলকাম স্টুডেন্টস। আমরা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার 5 কিংডম ক্লাসিফিকেশন। তো ওখান থেকেই আজকের ক্লাস স্টার্ট করছি। আমরা অলরেডি জেনে গেছি, আমরা পড়েছি জীবজগৎকে আমরা 5টা কিংডমে ভাগ করি: মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। মোনেরা মানে সম্পূর্ণ প্রোক্যারিওটিক জীবগোষ্ঠী। আমরা কোষের প্রকৃতি, দেহের গঠন, কোষ প্রাচীর এবং পুষ্টি পদ্ধতি অনুসারে জীবজগৎকে এই 5টি বৃহৎ রাজ্যে ভাগ করেছি। সো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেসিফিক্যালি এক একটা কিংডম ধরে। প্রথম আমরা যে কিংডম নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কিংডম মোনেরা। দ্যাট মিনস সম্পূর্ণভাবে যাদেরকে আমরা বলি ব্যাকটেরিয়ার গোষ্ঠী। শুধুমাত্র ব্যাকটেরিয়াই এই কিংডমে মোনেরাতে আছে তা নয়, ব্যাকটেরিয়া ছাড়াও সায়ানোব্যাকটেরিয়া, যাদেরকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলি, স্পাইরোকিট, রিকেটশিয়া, মাইক্রোপ্লাজমা, এরা সবাই এই মোনেরা গোষ্ঠীর অন্তর্ভুক্ত জীব। বেশিরভাগ অণুজীব মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এবং আমরা জানি যে ব্যাকটেরিয়াকে আমরা সর্বত্রই পাই, বায়ু, জল, মাটি, এমনকি আমাদের দেহেও ব্যাকটেরিয়া বসবাস করে। অনেক ব্যাকটেরিয়া আছে যারা আমাদের ত্বকে থাকে, যারা আমাদের উপকারী হয়। ইভেন আমাদের দেহের অভ্যন্তরে একটা মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, একটা নয়, আমরা জাস্ট ছোটোবেলা থেকে পড়ে আসছি বলে ওই একটা স্পিসিস এস্চেরিচিয়া কোলি, ই কোলাই যাকে আমরা কমনলি চিনি, সেও আমাদের উপকারী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া। এমনকি যে গরুর দুধ, সেখানেও আমরা ব্যাকটেরিয়াকে পাই। সো বিভিন্ন জায়গায় আমরা ব্যাকটেরিয়াকে পাই, খাদ্যে থাকে, সব জায়গাতেই রয়েছে। মাছের দেহেও ব্যাকটেরিয়া আছে। সো ব্যাকটেরিয়া এমন একটা জীবগোষ্ঠী যে সর্বত্র বিচরণশীল, সর্বত্রই রয়েছে, মাইক্রোস্কোপিক অর্গানিজম। জেনারেলি তাকে আমরা তার সাইজ অ্যান্ড শেপ অনুসারে 4 ভাগে ভাগ করি: গোলাকার ব্যাকটেরিয়া, যাদেরকে বলা হয় কক্কাস ব্যাকটেরিয়া; দণ্ডাকার ব্যাকটেরিয়া, যাদেরকে বলা হয় বেসিলাস ব্যাকটেরিয়া; কমা আকৃতির ব্যাকটেরিয়া, যাদেরকে বলা হয় ভিব্রিও; এবং সূত্রাকার ব্যাকটেরিয়া, যাদেরকে আমরা বলি স্পাইরিলাম। আমরা এখানে স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার শেপ অনুসারে প্রকারভেদ। রড শেপড বেসিলাস ব্যাকটেরিয়া, স্ফেরিক্যাল অর রাউন্ড শেপ কক্কাস ব্যাকটেরিয়া, স্পাইরিলাম যা হেলিক্যাল অর সূত্রাকার গঠন বিশিষ্ট ব্যাকটেরিয়া। শেপ অনুসারে এই যে কক্কাস ব্যাকটেরিয়া, তারা বিভিন্ন রূপে থাকতে পারে। কখনো দেখা যায় একটি একটি কক্কাস ব্যাকটেরিয়া এককভাবে বসবাস করছে, তখন তাদেরকে আমরা বলি মোনোকক্কাস। দুটো কক্কাস ব্যাকটেরিয়া যদি পাশাপাশি যুক্ত অবস্থায় থাকে তাদেরকে বলা হয় ডিপ্লোকক্কাস। তার একটা বিশেষ এক্সাম্পল হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। আমরা নিউমোনিয়া রোগের নাম জেনেছি বা শুনেছিও। এই নিউমোনিয়া রোগের জন্য দায়ী ডিপ্লোকক্কাই ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। সিমিলারলি এই কক্কাস ব্যাকটেরিয়া আঙুরের থোকার ন্যায় গুচ্ছাকারও থাকতে পারে। সেই গুচ্ছাকারে থাকলে তাদেরকে আমরা বলি স্টেফেলোকক্কাস। আমরা একটা স্টেফেলোকক্কাস ব্যাকটেরিয়ার নাম জানি, স্টেফেলোকক্কাস ওরিয়াস। কক্কাস ব্যাকটেরিয়া গোলাকার, সে 4টা ব্যাকটেরিয়া সেও একসঙ্গে থাকতে পারে টেট্রাড গঠন করে, কখনো ঘন আকৃতির গঠন করে থাকতে পারে, তখন তাদেরকে আমরা সার্সিনা বলি। সো এরকম গোলাকার ব্যাকটেরিয়াদেরকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করি। সিমিলারলি দণ্ডাকার ব্যাকটেরিয়াকেও কয়েকটা ভাগে ভাগ করতে পারি। বেসিলাস গোষ্ঠীকে যদি এককভাবে থাকে মোনোবেসিলাস, যদি দুটো বেসিলাস ব্যাকটেরিয়া পাশাপাশি যুক্ত অবস্থায় থাকে তখন বলা ডিপ্লোবেসিলাস, যদি অনেকগুলি কক্কাস ব্যাকটেরিয়া বেসিলাস ব্যাকটেরিয়া চেইন ফরমেশনে থাকে তখন স্ট্রেপ্টোবেসিলাস। পেলিসেড বেসিলাসও রয়েছে, যেখানে একটা দণ্ডাকার ব্যাকটেরিয়ার ঠিক পেছনে আরেকটা দণ্ডাকার ব্যাকটেরিয়া থাকবে। তো শেপ অ্যান্ড সাইজ অনুসারে আমরা ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। তার মধ্যে কিছু ব্যাকটেরিয়া হয় আমাদের উপকারী, কিছু আমাদের অপকারী। আমরা উপকারী দিক বা অপকারী দিক, বেনিফিশিয়াল বা ইকোনমিক ইম্পর্টেন্স, সেটা পড়ে যাচ্ছি। সবার আগে আমরা মোনেরা গোষ্ঠী স্পেশালি ব্যাকটেরিয়ার একটা স্ট্রাকচার নিয়ে আমরা একটু আলোচনা করব। নর্মালি ব্যাকটেরিয়াকে আমরা ছোটোবেলা থেকে জানি এরা উদ্ভিদ গোষ্ঠীভুক্ত। এখন ক্লাস 11-এ আসার পরে আমরা জানছি যে ব্যাকটেরিয়া মোনেরার অন্তর্ভুক্ত, উদ্ভিদ গোষ্ঠীভুক্ত নয়। তথাপি আমরা ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলেই চিনি, কারণ উদ্ভিদের মতন ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর রয়েছে। কিছু কিছু ব্যাকটেরিয়ার প্রজাতি আছে যারা ক্লোরোফিল বা ক্লোরোফিল জাতীয় রঞ্জক ধারণ করে বলে তারা সালোক সংশ্লেষকারী হয়, অটোফাইটিক হয়। দ্যাট মিনস সালোক সংশ্লেষে সক্ষম, সবুজী প্রকৃতির, যদিও বেশিরভাগ ব্যাকটেরিয়া হেটারোফাইটিক প্রকৃতির হয়। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকবে। আমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পাচ্ছি, নিচে যে ছবিটা দেখা যাচ্ছে স্ক্রিনে, ছবিতে দেখবে একটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর দেখা যাচ্ছে। অসংখ্য বাইরে পিলি, ফিমরি, ফ্ল্যাজেলার রয়েছে। কোষের ভেতরে যেহেতু এরা প্রোক্যারিওটিক প্রকৃতির, তাহলে কোনো প্রকার আদর্শ কোষ অঙ্গাণু আমরা পাবো না। কেবলমাত্র রাইবোজোম 70S প্রকৃতির একমাত্র রাইবোজোম রয়েছে নিজস্ব প্রোটিন সংশ্লেষের জন্য, বিভিন্ন বিপাকক্রিয়া পরিচালনার জন্য। আদর্শ অঙ্গাণু ছাড়া আদর্শ কোষ পর্যন্ত নেই, নিউক্লিয়াস পর্যন্ত নেই। কেন আদর্শ কোষও বলছি না বা আদর্শ নিউক্লিয়াস বলছি না?
কারণটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস হতে গেলে নিউক্লিয় পর্দা পরিবেষ্টিত হতে হয়। ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয় পর্দা পরিবেষ্টিত কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা নেই, কেবলমাত্র একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণু সাইটোপ্লাজমে ছড়িয়ে আছে, যাকে আমরা বলি নিউক্লিয়েড ডিএনএ বা ব্যাকটেরিয়াল জিনোম বা জেনোফোর। সো ব্যাকটেরিয়ার এই নন হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি নিউক্লিয়েড সে প্রধান জেনেটিক বস্তু। ব্যাকটেরিয়ার কোষের সাইটোপ্লাজমে আরও একটি জেনেটিক উপাদান পাওয়া যায় কোনো কোনো ব্যাকটেরিয়ার কোষে বা প্রজাতিতে, যাকে আমরা প্লাজমিড বলি। ক্ষুদ্র চক্রাকার সব প্রতিলিপি গঠনক্ষম, দ্যাট মিনস সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি যার রয়েছে, নিজেই নিজের ডিএনএকে সংখ্যা বাড়িয়ে নিতে পারে। সো রেপ্লিকেশন প্রক্রিয়ার সংখ্যা বাড়াতে পারে বলেই এই বিশেষ ধর্ম আমরা ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএতে পাই। সো এরকম প্লাজমিড ডিএনএ ব্যাকটেরিয়ার কোষে যার রয়েছে, তো সেখানে আমরা 3 প্রকার প্লাজমিড ডিএনএকে পাই। কখনো আমরা বলি এফ প্লাজমিড অর এফ ফ্যাক্টর, যাকে আমরা ফার্টিলিটি ফ্যাক্টরও বলি। দ্যাট মিনস জেনেটিক মেটেরিয়াল একটা ব্যাকটেরিয়ার কোষ থেকে অপর একটা ব্যাকটেরিয়ার কোষে ট্রান্সফার করতে সক্ষম। কখনো আমরা বলি আর ফ্যাক্টর, দ্যাট মিনস রেজিস্ট্যান্স ফ্যাক্টর। দ্যাট মিনস কোনো একটা ড্রাগ বা বিশেষ অ্যান্টিবায়োটিক বা বিশেষ কোনো ঔষধ বা রাসায়নিক বস্তুর প্রতি সে সংবেদনশীলতা দেখায়, রেজিস্ট্যান্স প্রপার্টি তার রয়েছে। কখনো আমরা বলি কোলিসিনোজেনিক ফ্যাক্টর, সো যার প্রধান কারণ হচ্ছে কোলিসিনস নামক রাসায়নিক যৌগ ক্ষরণ করতে পারে এবং সেই যৌগ ক্ষরণ করে অন্য কোনো ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। সো এই যে প্লাজমিড, তার প্রপার্টি অনুসারে বহু রকমের প্লাজমিড রয়েছে। প্রথমত আমরা 3 প্রকার প্লাজমিডকে জানি। ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন যদি আমরা বলি, ব্যাকটেরিয়াতে আমরা অঙ্গজ জনন, ভেজিটেটিভ প্রপাগেশন বা আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন এবং যৌনজনন দুইটাই দেখতে পাই। যদিও ব্যাকটেরিয়ার যৌনজনন আদর্শ বা উন্নত প্রাণীদের মতো নয়। ব্যাকটেরিয়ার যৌনজনন নিম্নতর জীবগোষ্ঠীর মতো হয়। ব্যাকটেরিয়ার যৌনজনন সাধারণত আমরা সংশ্লেষ বা কনজুগেশন প্রক্রিয়া দেখতে পাই। কোনো কোনো ব্যাকটেরিয়াতে ট্রান্সফরমেশন দেখা যায়, কোনো কোনো ব্যাকটেরিয়াতে ট্রান্সডাকশন প্রক্রিয়া দেখা যায়। আমাদের এনসিইআরটি সিলেবাস অনুসারে বা আমাদের বইয়ের পাঠ্য বইয়ে যেটা ইনক্লুডেড আছে সেটা কনজুগেশন টাইপ রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়ার যৌনজনন প্রক্রিয়া, যেখানে দুটো ব্যাকটেরিয়ার স্যাম্পল, একই প্রজাতিভুক্ত দুটি ব্যাকটেরিয়ার স্যাম্পল অংশগ্রহণ করবে। একটা ব্যাকটেরিয়ার কোষে প্লাজমিড থাকবে, অপর ব্যাকটেরিয়ার কোষে প্লাজমিড থাকবে না। যেই কোষে প্লাজমিড আছে জেনারেলি আমরা তাদেরকে এফ প্লাস ব্যাকটেরিয়া বলে চিনি, যেই কোষে প্লাজমিড নেই তাদেরকে আমরা এফ মাইনাস ব্যাকটেরিয়া বলে চিনি। সো কনজুগেশনের পূর্বে দুটো ব্যাকটেরিয়া পরস্পর পাশাপাশি আসবে। ব্যাকটেরিয়ার কোষে যে পিলির কথা বললাম, কিছু পিলিকে আমরা বলি সেক্স পিলি বা যৌন পিলি, যেই পিলিগুলির সাহায্যে দুটো ব্যাকটেরিয়া পরস্পর আবদ্ধ হয়, নিকটে আসে, দুই ব্যাকটেরিয়ার কোষের কোষ প্রাচীর দ্রবীভূত হয়ে মাঝখানে একটা সংশ্লেষ নালী বা কনজুগেশন টিউব তৈরি হয়। এফ প্লাস বা প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া থেকে এফ মাইনাসের দিকে প্লাজমিডের একটি খণ্ডাংশ বা বলতে পারো রেপ্লিকেশনের পর তৈরি হওয়া প্লাজমিডের অংশ এফ মাইনাস ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করে, যে প্রক্রিয়ায় এফ মাইনাস ব্যাকটেরিয়াটি আবার এফ প্লাস ব্যাকটেরিয়াতে কনভার্ট হয়। তাহলে এই প্রক্রিয়ায় এফ মাইনাস বা প্লাজমিডবিহীন ব্যাকটেরিয়ার সংখ্যা কমছে, এফ প্লাস বা প্লাজমিডযুক্ত ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ছে। প্লাজমিডের প্রকারভেদ পড়তে গিয়ে আমরা এফ প্লাজমিড বা এফ ফ্যাক্টর বলছিলাম, ফার্টিলিটি ফ্যাক্টর। দ্যাট মিনস যে সমস্ত ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএ যৌনজননে অংশগ্রহণ করবে তাদেরকে আমরা এফ প্লাজমিড বলি। ওই এফ বা ফার্টিলিটি ফ্যাক্টর থেকেই আমরা দুটো ব্যাকটেরিয়াকে এফ প্লাস বা এফ মাইনাস রূপে চিনি। সো এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যখন নতুন ব্যাকটেরিয়ার স্যাম্পল তৈরি হবে আফটার কনজুগেশন, সেটা হায়ার ভ্যারাইটি হয়, যাদেরকে আমরা অনেক সময় HFR স্ট্রেন বলেও চিনি, হাই ফ্রিকোয়েন্ট রিকম্বিনেশন, হাই ফ্রিকোয়েন্সি অফ রিকম্বিনেশন যাদের মধ্যে দেখা যায়। সো মনেরা গোষ্ঠীর আলোচনাতে যদি আমরা বলি, এই যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে, কিছু কিছু ব্যাকটেরিয়াকে আমরা গ্রাম রঞ্জনের কৌশল অনুসারে প্রকারভেদ করতে পারি। কখনো অ্যাসিড বা ক্ষার জাতীয় রঞ্জকের উপর ভিত্তি করে প্রকারভেদ করতে পারি। এখানেও আমাদের কিছু সিলেবাসের রেস্ট্রিকশন বা কারিকুলাম সেই অনুসারে যদি ধরি, আমরা এখানে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সম্পর্কে পড়ব। বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপে দেখার জন্য একটা সুনির্দিষ্ট কৌশল আবিষ্কার করেছিলেন গ্রাম রঞ্জক প্রয়োগের মাধ্যমে। গ্রাম রঞ্জক মূলত ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের মিক্সচার, যেখানে স্লাইড নেওয়া হবে। আমরা যে কোনো লিভিং স্যাম্পল নিতে পারি, সাপোজ দই নিতে পারি, ড্রেন থেকে জল নিতে পারি, অথবা বিভিন্ন প্যাথোলজিতে আমরা অনেক সময় প্যাথোজেনিসিটি টেস্ট করতে দেওয়া হয়, ডাক্তারবাবু লিখে দেন প্রেসক্রিপশনে কোনো প্রকার প্যাথোজেনিক অর্গানিজম বা মাইক্রোবস আছে কিনা চেক করার জন্য। তো সেই ক্ষেত্রে যে লিভিং স্যাম্পলটা দেওয়া হলো সেটা মেবি স্টুল, মেবি ইউরিন, মেবি ব্লাড,
অর এনি কাইন্ড অফ বডি ফ্লুইড, অথবা আমি দই নিলাম অথবা ড্রেন থেকে জল নিলাম, নিয়ে স্লাইডের উপর একটা প্রলেপ তৈরি করলাম, স্লাইডটাকে ড্রাই করলাম, গ্রাম রঞ্জক দেওয়া হলো ক্রিস্টাল ভায়োলেট আয়োডিনের মিক্সচার, কিছু সময় রাখা হলো 1 থেকে 2 মিনিট, রাখার পর তার উপর অ্যালকোহল এবং ডিস্টিল ওয়াটার মিক্সচার দিয়ে অল্প জলের ফ্লোতে ধুয়ে নেওয়া হবে, আবার স্লাইডটাকে ড্রাই করা হবে, মাইক্রোস্কোপে দেখা হবে। মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করতে গেলে তখন দেখা যাবে বেশ কিছু সংখ্যক ব্যাকটেরিয়া ভায়োলেট কালার ধারণ করে আছে, কিছু সংখ্যক ব্যাকটেরিয়াকে হয়তো আমরা দেখবো না বা বুঝবো না ওই সময় কোনো প্রকার ব্যাকটেরিয়া আছে কিনা। দেন আমরা মাইক্রোস্কোপ থেকে স্লাইডটাকে সরিয়ে স্যাফ্রনিন বা ইউসিন রঞ্জক যদি প্রয়োগ করি, আবার 1 মিনিট রাখার পর স্লাইডটাকে ড্রাই করে যদি আবার মাইক্রোস্কোপে দেখি, তখন দেখা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু সংখ্যক ব্যাকটেরিয়া সেই ক্রিস্টাল ভায়োলেটের ভায়োলেট কালার ধারণ করে আছে, আর কিছু কিছু ব্যাকটেরিয়া লাল কালার ধারণ করেছে, মানে স্যাফ্রনিনের বর্ণ। তাহলে যে সমস্ত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেদ করে সাইটোপ্লাজম পর্যন্ত ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের মিক্সচার প্রবেশ করেছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভায়োলেট কালার ধারণ করেছিল। মানে আমরা অ্যাসিটোন বা ইথার বা অ্যালকোহল দ্রবণে ব্যাকটেরিয়াকে ধৌত করার পরেও যে সমস্ত ব্যাকটেরিয়ার ক্রিস্টাল ভায়োলেট বা ভায়োলেট বর্ণ বেগুনি বর্ণ ধুয়ে যায়নি, তারা গ্রাম পজিটিভ। যাদের ক্ষেত্রে ধুয়ে চলে গেছিল এবং পরে স্যাফ্রনিন দেওয়ার পরে লাল বর্ণ হয়েছে, তারা গ্রাম নেগেটিভ। সো ক্রিস্টাল ভায়োলেটের রঞ্জকের ধর্ম উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এখানে অনেকগুলি ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, আমাদের পরিচিত কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু আর্কি ব্যাকটেরিয়া গোষ্ঠী আছে। মনে রাখে আমরা অ্যাকচুয়ালি 2 ভাগে ভাগ করি, আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া যারা এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশন বা স্ট্রেস সহ্য করতে পারে, ইউ ব্যাকটেরিয়া যারা ট্রু ব্যাকটেরিয়া আর আদর্শ ব্যাকটেরিয়া। সো এই আর্কি ব্যাকটেরিয়াদের মধ্যে আমরা কিছু বিশেষ ক্যারেক্টার, যেমন এক্সট্রিম ক্যারেক্টার সহ্য করার ক্ষমতা দেখতে পাচ্ছি। মিনস কেউ কেউ আছে যারা উচ্চ তাপমাত্রা সহনশীল হয়, তারা থার্মোফিলস। কেউ উচ্চ লবণের গাঢ়ত্ব সহ্য করতে পারে, তারা হ্যালোফিলস। কেউ অ্যাসিড সহ্য করতে পারে, তারা অ্যাসিডোফিলস। কেউ মিথেন গ্যাস উৎপাদন করে মার্শি এলাকায় থাকে, তারা মিথানোজেন্স। সো মিথানোজেন্স হচ্ছে মিথেন গ্যাস প্রডিউসিং ব্যাকটেরিয়া। জেনারেলি তাদেরকে আমরা কাউ রুমিনে পাই অথবা কাউ ডাঙেও আমরা পাই, মিথানোকক্কাস ও রুমিনোকক্কাস ব্যাকটেরিয়া এক্সাম্পলস। হ্যালোফিলস যারা উচ্চ লবণের গাঢ়ত্ব সহ্য করতে পারে। থার্মোঅ্যাসিডোফিলস যারা টেম্পারেচার এবং অ্যাসিড কনসেন্ট্রেশন, ইভেন সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের মতন তীব্র অ্যাসিডও সহ্য করতে পারে, এবং তারা ইভেন বয়লিং ওয়াটার টেম্পারেচারেও তারা ইজিলি বসবাস করতে পারে এবং সেখানে রিপ্রোডাকশনের দ্বারা তাদের সংখ্যা বৃদ্ধিও ঘটে। বিজ্ঞানী কেরি মুলিস একটা বিশেষ যন্ত্র বানিয়েছিল একটা বিশেষ থার্মোফিলস ব্যাকটেরিয়াকে আবিষ্কার করার পরে, থার্মাল সাইক্লার, যে যন্ত্রের সাহায্যে একটা বিশেষ পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন হয়, পিসিআর। আমরা হয়তো পিসিআর নামটা শুনেছি রিসেন্টলি 2-3 বছর আগে প্যান্ডেমিক সিচুয়েশনে, যখন আমরা প্রায়ই নিজেদের স্পুটাম টেস্ট করতাম, আরটিপিসিআর টেস্ট। যে পিসিআর টেস্ট পরীক্ষার মাধ্যমে আমরা কোনো ডিএনএর পরিমাণকে অল্প সময়ে তার পরিমাণকে 2 গুণ 3 গুণ এমনকি 20 গুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারি। সো এই পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন পদ্ধতির উদ্ভাবন করেছিলেন কেরি মুলিস, এবং উনি নোবেল পুরস্কারও পান এই আবিষ্কারের জন্য, যেখানে একটা আর্কি ব্যাকটেরিয়াকে উনি খুঁজে বার করেছিলেন, থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া। যেই থার্মাল সাইক্লার যন্ত্রটার কথা বলা হচ্ছে, সেই যন্ত্রের ইন্টারনাল টেম্পারেচার মোর দ্যান 95 ডিগ্রি সেলসিয়াস হতো, এবং সেখানেও ব্যাকটেরিয়াটা মারা যেত না। এবং ব্যাকটেরিয়ার কোষের বিশেষ এনজাইম ট্যাক পলিমারেজ, TAQ, ট্যাক পলিমারেজ এনজাইমকে কাজে লাগিয়ে একটা ডিএনএর স্যাম্পলকে 1 ঘন্টায় প্রায় 3 বিলিয়ন পরিমাণ বাড়ানো যায়। সো এই আবিষ্কারের জন্য কেরি মুলিসকে নোবেল পুরস্কার দেওয়া হয়। থার্মোঅ্যাসিডোফিলস ছাড়াও আমরা বিভিন্ন ব্যাকটেরিয়াকে চিনি যারা আমাদের উপকারী হয়, তার মধ্যে বেশিরভাগই হয় ইউ ব্যাকটেরিয়া। কেউ কেউ আমাদের রোগ তৈরি করে, কলেরা, ডিপথেরিয়া, নিউমোনিয়া, অ্যানথ্রাক্স ইত্যাদি বিভিন্ন রোগ ব্যাকটেরিয়া জনিত আমাদের হয়ে থাকে। ইন জেনারেলি যদি আমরা পার্থক্যে যাই, তাহলে ইউ ব্যাকটেরিয়া আর আর্কি ব্যাকটেরিয়ার গোষ্ঠীর পার্থক্য যদি আমরা বলি, ইউ ব্যাকটেরিয়াকে আমরা সর্বত্র পাই, বাট আর্কি ব্যাকটেরিয়াকে আমরা স্পেসিফিক এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশনে আমরা পাই। ইউ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর অলওয়েজ পেপটিডোগ্লাইকান এবং মিউরোমিক অ্যাসিড যুক্ত হয়, যেখানে ভ্যারাইটিস কেমিক্যাল সাবস্টেন্স আমরা আর্কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পাই, বাট কোনো মিউরোমিক অ্যাসিড পাই না। তাদের সেল স্ট্রাকচার পার্থক্য যদি বলা হয়, তাহলে ইউ ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বিভিন্ন সাব ইউনিটের প্যাটার্ন আমরা সিম্পল গড়নের পাই, যেখানে কমপ্লেক্স গড়নের সাব ইউনিট প্যাটার্ন আমরা আর্কি ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে পাচ্ছি। সো ইউ ব্যাকটেরিয়াকে তাকে আমরা আবার ভাগ করতে পারি সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, কেমোসিনথেটিক, দ্যাট মিনস সালোক সংশ্লেষ করছে না, বাট কেমোসিনথেসিস প্রক্রিয়া অন্য কোনো খাদ্যবস্তু তৈরি করছে। সামার হেটারোট্রফিক মোড অফ নিউট্রিশন দেখাচ্ছে যাদেরকে, তাদের হেটারোট্রফিক ব্যাকটেরিয়া বলছি, কাউকে আমরা মাইক্রোপ্লাজমা বলছি। সো ইউ ব্যাকটেরিয়া
যারা আমাদের বেশিরভাগই উপকার করে তার মধ্যে একটা ইউনিসেলুলার ব্যাকটেরিয়ার কথা যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে স্পাইরুলিনা, যে আমাদের উপকার করে। অ্যানাবেনা আছে, ওসিলোটেরিয়া আছে, যাদেরকে আমরা ফ্রেশ ওয়াটারে ইভেন মেরাইন ওয়াটারেও আমরা পাই। সো ইকোনমিক ইম্পর্টেন্স যদি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যাই, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রচুর ইকোনমিক ইম্পর্টেন্স রয়েছে। আমাদের কৃষিক্ষেত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত সর্বতই আমরা ব্যাকটেরিয়ার অনেক উপকারী ভূমিকা পাই। ইভেন আমাদের যে অ্যান্টিবায়োটিক নিচ্ছি, আমরা যে বিভিন্ন প্রকার ড্রাগস নিচ্ছি, রাসায়নিক বস্তু নিচ্ছি, স্ট্রোক হয়ে গেলে পরে কোনো পেশেন্টকে যে বিশেষ ওষুধ দেওয়া হয় হার্ট স্ট্রোক অবস্থায়, ব্লাড ক্লট করে যাচ্ছে, সেই ক্লটেড ব্লাডটাকে গুলিয়ে দেওয়ার জন্য সেখানেও আমরা ব্যাকটেরিয়ার কিছু উপাদান বা রাসায়নিক বস্তুকে জানি। সো আমরা আগামী ক্লাসে ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ।